হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আজ তোমাদেরকে এমন এক ভাই বোনের গল্প শোনাবো যারা এক দীর্ঘ নিঃসঙ্গ পথ ধরে এগিয়ে চলছিল, কিন্তু তারা জানতো না যে এই পথ তাদের জীবনের এক ভয়ঙ্কর অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা কল্পনাকেও হার মানায়। হাইওয়ের ধারে মাথা সমান উঁচু ঘাসের এক সমুদ্র তাদের জন্য পেতে রেখেছিল এক অশুভ ফাঁদ। কি ঘটেছিল তাদের সাথে সেই সবুজ ঘাসের জঙ্গলে? চলো সেই রহস্যময় আর রোমাঞ্চকর কাহিনীর গভীরেই ডুব দেওয়া যাক। গল্পটা ভালোভাবে বুঝতে হলে এর প্রতিটি মুহূর্তকে কিন্তু অনুভব করতে হবে, তাই আমার সাথেই থাকবে কিন্তু, আর হারিয়ে যাবে এক ঘাসের জঙ্গলের গোলকধাঁধায়। তো গল্পের শুরু হয় বেকি নামের এক গর্ভবতী তরুণীকে দিয়ে। সে তার ভাই ক্যালের সাথে ক্যানসাস থেকে সেন্ট ডিয়েগোর দিকে লম্বা এক সফরে বেরিয়েছিল। বেকি গর্ভবতী হওয়ায় ভাই ক্যাল খুব সাবধানেই গাড়ি চালাচ্ছিল, বোনের যেন কোনো কষ্ট না হয়। কিন্তু যাত্রাপথে হঠাৎই বেকির শরীর খারাপ হতে শুরু করে, যার জন্য মাঝ রাস্তায় গাড়ি থামাতে হয়। তারা যেখানে গাড়ি থামিয়েছিল জায়গাটা ছিল একেবারেই জনমানবহীন। রাস্তার পাশে দিগন্ত জুড়ে ছড়িয়েছিল উঁচু উঁচু সবুজ ঘাসের জঙ্গল, যা দেখে মনে হচ্ছিল যেন এক সবুজ সমুদ্র। আসলে বেকি স্যান ডিয়েগোতে যাচ্ছিল তার গর্ভের সন্তানকে এক পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। সে মানসিকভাবে প্রস্তুত ছিল না মা হওয়ার জন্য। ক্যাল বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিল, তোর সন্তানকে তোর নিজের কাছেই রাখা উচিত, কিন্তু বেকি এক গভীর দ্বিধায় ভুগছিল। কি করবে সে ঠিক বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই সময়ে ঘটে এক অদ্ভুত ঘটনা। নিস্তব্ধতা ভেঙে ঘাসের জঙ্গল থেকে ভেসে আসে এক শিশুর কান্নার আওয়াজ। সে চিৎকার করে বলছিল, বাঁচাও, আমি এখানে হারিয়ে গেছি। ভাই বোন দুজনেই অবাক হয়ে যায়। এই জনমানবহীন জায়গায় এত ঘন ঘাসের মধ্যে একটা বাচ্চা কি করছে? পরক্ষণেই তারা এক মহিলার কণ্ঠস্বর শুনতে পায়। তিনি শিশুটিকে ধমক দিয়ে বলছিলেন, চুপ করো, একদম সাহায্যের জন্য চিৎকার করবে না। এই কথা শুনে বেকি আর ক্যালের মনে সন্দেহ জাগে। তাদের মনে হয় বাচ্চাটি সত্যিই কোনো বিপদে পড়েছে এবং তার সাহায্যের প্রয়োজন। ক্যাল ঠিক করে তারা শিশুটিকে সাহায্য করবে। সে গাড়িটা কাছে একটা পরিত্যক্ত গির্জার সামনে পার্ক করে। বেকি কিছুটা ভয় পেয়ে বলে, আমাদের পুলিশকে খবর দেওয়া উচিত। ক্যাল উত্তরে বলে, তুমি ফোন করতে থাকো, আমি এগিয়ে দেখছি। এই বলে ক্যাল ঘাসের জঙ্গলে ঢুকে পড়ে। বেকিও ফোন হাতে নিয়ে ভাইয়ের পিছু পিছু এগিয়ে যায়, কিন্তু কয়েক পা এগোতেই নেটওয়ার্ক চলে যায় আর কলটা কেটে যায়। কিছুক্ষণের মধ্যেই ক্যাল আর বেকি একে অপরের থেকে কিছুটা দূরে চলে যায়, কিন্তু তারা কথা বলতে বলতে টবিন নামের সেই শিশুটিকে খুঁজতে থাকে। ঘাসগুলো এতটাই লম্বা আর ঘন ছিল যে কোন দিক থেকে যাচ্ছে তা বোঝাই কঠিন হয়ে পড়েছিল। কিন্তু হঠাৎই তারা একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। যখন তারা একে অপরের কাছাকাছি থাকছে তখন তাদের গলার স্বর শুনে মনে হচ্ছে তারা অনেক দূরে আছে, আবার যখন তারা দূরে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন পাশ থেকেই কেউ ডাকছে। এই অদ্ভুত ঘটনায় তাদের বুকটা ভয়ে কেঁপে ওঠে। বেকি বলে, আমাদের সময় নষ্ট করলে কিন্তু একদমই চলবে না। আমি 3 পর্যন্ত গুনবো আর আমরা একসাথে লাফ দেব, যাতে একে অপরকে দেখতে পাই। আর তারা ঠিক তাই করে। প্রথমবার লাফ দেওয়ার পর তারা দেখে যে তারা একে অপরের বেশ কাছেই আছে, কিন্তু দ্বিতীয়বার লাফ দিতেই যা দেখে তাতে তাদের আত্মা কেঁপে ওঠে। তারা দেখে যে তারা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছে। এটা কিভাবে সম্ভব? ভয়ে আর উত্তেজনায় ক্যাল দৌড়াতে শুরু করে এবং হঠাৎ এক জায়গায় কাদায় পিছলে পড়ে যায়। সেখানেই সে একটা মৃত কুকুর দেখতে পায়, যা তার মনে আরও ভয় ধরিয়ে দেয়। তখন তারা বুঝতে পারে এই ঘাসের জঙ্গল সাধারণ নয়, এটা একটা গোলকধাঁধা। এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। দেখতে দেখতে সূর্য ডুবে যায় এবং রাত নেমে আসে। তো বেকি যখন তার ভাইকে পাগলের মতো খুঁজছিল তখন তার সাথে দেখা হয় এক ব্যক্তির, যে ছিল টবিনের বাবা রস। রসও তার ছেলে টবিন আর স্ত্রী ন্যাটালিকে খুঁজতে সেই জঙ্গলেই প্রবেশ করেছিল। বেকি তাকে সবটা খুলে বললে রস তাকে ভরসা দিয়ে বলে, তুমি আমার সাথে থাকো, আমরা তোমার ভাইকেও খুঁজে বের করব, কিন্তু আমার উপর থেকে নজর সরাবে না, না হলে আমরাও হারিয়ে যাব। অন্যদিকে ক্যাল তার বোনকে খুঁজতে খুঁজতে ক্লান্ত আর দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই শিশুটি, টবিন, যার জন্য তারা এই ফাঁদে পা দিয়েছিল। টবিন ক্যালকে এক অদ্ভুত কথা বলে, এই ঘাসের একটা বিশেষত্ব আছে জানো, এটা মৃত জিনিস নিয়ে খেলা করে না। ক্যাল অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে আর তোমার মা কোথায়? টবিন উত্তরে বলে, আমিও তো তাদেরই খুঁজছি, কিন্তু তোমার বোন আর বেশি দিন বাঁচবে না। এই কথা শুনে ক্যাল চমকে ওঠে। সে জিজ্ঞাসা করে, তুমি বেকির কথা কিভাবে জানলে? আমি তো তোমাকে কিছুই বলিনি। টবিন শান্তভাবে বলে, আমাকে একটা পাথর বলেছে,
আর সেই পাথরকে বলেছে এই ঘাসেরা, কারণ এই ঘাসেরা সবকিছুই জানে। আমি তোমাকে সেই পাথরের কাছে নিয়ে যেতে পারি, তাহলে তুমিও তোমার বোনের ব্যাপারে সবকিছুই জানতে পারবে। এরপর টবিন ক্যালকে এক বড় পাথরের কাছে নিয়ে যায়। ক্যাল অবাক হয়ে ভাবে একটা পাথর কিভাবে কথা বলতে পারে। টবিন তখন তাকে পাথরটা ছুঁয়ে দেখতে বলে। ক্যাল যেই পাথরটা ছুঁতে যায় ঠিক তখনই সে বেকির আর্তনাদ শুনতে পায়। সে সাহায্যের জন্য চিৎকার করছিল। ক্যাল তখন পাগলের মতো বেকির নাম ধরে ডাকতে ডাকতে দৌড়াতে শুরু করে। পরদিন সকালে এক নতুন চরিত্রের আগমন হয়। নাম তার ট্রাভিস। সে বেকির স্বামী। সে বেকি আর ক্যালকে খুঁজতে খুঁজতে সেই পথেই এসে পৌঁছায়। গির্জার সামনে বেকির গাড়ি দেখে সে বুঝতে পারে তারা কাছাকাছি কোথাও আছে। সে প্রথমে গির্জার ভেতরে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। গির্জাটা ছিল একেবারেই খালি। বাইরে সে রাস্তার উপরে বেকির লেখা একটা বই খুঁজে পায়। এটা দেখে সে নিশ্চিত হয়ে যায় যে বেকি আর ক্যাল ওই ঘাসের জঙ্গলেই ঢুকেছে। এরপর ট্রাভিসও তাদের খুঁজতে সেই সবুজ সমুদ্রে ঝাঁপ দেয়। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। হঠাৎ তার সামনে আসে টবিন। ট্রাভিস তাকে দেখে ঘাবড়ে যায়। টবিন তাকে বলে, আমি জানি তুমি তোমার স্ত্রী বেকিকে খুঁজতে এসেছো, কিন্তু বড্ড দেরি করে ফেলেছো। ট্রাভিস অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি বেকির কথা কিভাবে জানো? সে কোথায় আমাকে বলো তো। এরপর টবিন ট্রাভিসকে তার স্ত্রীর মৃতদেহের কাছে নিয়ে যায়। নিজের স্ত্রীর মৃত অবস্থা দেখে ট্রাভিস কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে বেকির গলার নেকলেসটা নিজের কাছে রেখে দেয় আর সেখান থেকে বের হওয়ার জন্য এগোতে থাকে। কিন্তু ততক্ষণে সেও বাকিদের মতো এই ভয়ঙ্কর গোলকধাঁধায় আটকে পড়েছিল। এরপর গল্পে এক অদ্ভুত মোড় নেয়। আমরা দেখতে পাই ট্রাভিস সাহায্যের জন্য চিৎকার করছে, আর তার আওয়াজ শুনে রোড থেকে টবিন, তার মা আর বাবা আবার সেই ঘাসের দিকে এগিয়ে আসে। টবিন তার কুকুরের পিছু পিছু আবার সেই ঘাসের জঙ্গলে ঢুকে পড়ে, আর তাকে খুঁজতে তার বাবা মাও ভেতরে চলে আসে। আর এভাবেই যারা একবার পেরিয়ে গিয়েছিল তারা আবার সেই অভিশপ্ত চক্রে ঘুরতে শুরু করে। গল্পটা আবার সেই শুরুতে ফিরে যায়। বেকি আর ক্যাল গাড়িতে করে সেখানে পৌঁছায়। তারা টবিনের সাহায্যের আর্তনাদ শুনতে পায় এবং তার মা তাকে বারণ করছে। ঠিক আগের মতোই তারা দুজনে এই ঘাসের জঙ্গলে প্রবেশ করে। এবার এটা স্পষ্ট হয়ে যায় যে তাদের জীবন একটা লুপের মধ্যে আটকে গেছে, যেখানে একই ঘটনা বারবার ঘটছে। এবার বেকি, ক্যাল আর ট্রাভিস তিনজনেই একে অপরের আওয়াজ শুনতে পায়। তারা টবিনের আওয়াজ অনুসরণ করে এগোতে থাকে এবং অবশেষে চারজন একে অপরের দেখা পায়। ট্রাভিস তাদের জানায় যে তারা দুজন গত 2 মাস ধরে নিখোঁজ। এই কথা শুনে বেকি আর ক্যাল চমকে যায়, কারণ তাদের মনে হচ্ছিল তারা মাত্র একদিন আগেই এখানে এসেছে। তারা বুঝতে পারে এই 2 মাস ধরে তারা এই গোলকধাঁধায় বারবার একই ঘটনার শিকার হচ্ছে। তারা একসাথে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ট্রাভিস টবিনকে কাঁধে তুলে নেয় যাতে ওপর থেকে গির্জাটা দেখা যায়, এবং তারা সেই দিকেই এগোতে থাকে। হঠাৎ বেকির ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। ফোনের ওপার থেকে তারই মতো গলার এক মেয়ে চিৎকার করে বলে, ক্যালকে বুঝিয়ে বলো ও যেন ট্রাভিসকে কোনো ক্ষতি না করে। আমাদের একসাথে থাকতে হবে, না হলে আমরা এখান থেকে কোনোদিনও বের হতে পারবো না। ফোনটা আসলে ভবিষ্যতের বেকি নিজেই নিজেকে করেছিল, কিন্তু তারা সেই কলটা গুরুত্ব না দিয়ে এগোতে থাকে। হঠাৎ বেকির শরীর খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। ঘোরের মধ্যে সে দেখতে পায় ঘাসেরা তার পেটের ভেতর ঢুকে তার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করছে। ঠিক তখনই সেখানে রস, মানে টবিনের বাবা এসে পৌঁছায় এবং বেকিকে সুস্থ করে তোলে। রস বলে, আমি বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি, কিন্তু আমার পরিবারের জন্য আমি আবার ফিরে এসেছি। রস তাদের নিয়ে এক অদ্ভুত পাথরের কাছে পৌঁছায়। সে বলে, এই পাথরটাই এই জায়গার কেন্দ্র, এটাকে স্পর্শ করলেই সমস্ত সত্যি জানা যাবে। রস পাথরটা স্পর্শ করার সাথে সাথেই অদ্ভুত আচরণ করতে শুরু করে। ক্যালো পাথরটা ছুঁতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে টবিনের মা এসে তাদের বাধা দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, রসের ওপর বিশ্বাস করো না, ওই পাথরটা ছুঁয়ে ও শয়তানের বশীভূত হয়ে গেছে। ও এখন তোমাদেরও নিজের মতো বানাতে চায়। ও আমাকেও মারার চেষ্টা করেছিল। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। রস ধীরে ধীরে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ট্রাভিসকে মেরে আহত করে দেয়। এরপর সে সবার সামনে তার স্ত্রীকেও নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে সবাই ভয়ে দৌড়ে পালায় এবং কাছের একটা পুরনো দোকানে আশ্রয় নেয়। সেখানে গিয়ে তারা বুঝতে পারে এই ঘাসগুলোর মতোই তারাও বারবার মরছে আর বেঁচে উঠছে। তাদের জীবনটাও যেন এই ঘাসের চক্রে বাধা পড়ে গেছে। দোকানের ছাদ থেকে তারা বাইরে যাওয়ার একটা রাস্তা দেখতে পায়, কিন্তু ঠিক তখনই ক্যাল যেন কোনো অশুভ শক্তির দ্বারা চালিত হয়ে ট্রাভিসকে ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এরপর রস সেখানে এসে ক্যালকেও মেরে ফেলে। অন্যদিকে ট্রাভিস নিচে পড়েও বেঁচে গিয়েছিল। সে আবার ঘাসের জঙ্গলে প্রবেশ করে বেকিকে বাঁচাতে। রস বেকিকেও মারতে যায়, কিন্তু বেকি কাঁচি দিয়ে রসের এক চোখ নষ্ট করে দেয়।
আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয় এবং বেকি দেখতে পায় ঘাস দিয়ে তৈরি ভয়ঙ্কর চেহারার কিছু মানুষ তাকে ঘিরে ধরছে এবং সেই পাথরের দিকে নিয়ে যাচ্ছে। তারা বেকিকে পাথরের কাছে ছেড়ে দেয়। তখন বেকি তার ফোন থেকে সেই কলটা করে, যা সে আগেই পেয়েছিল। সে বুঝতে পারে সে নিজেই নিজেকে সতর্ক করেছিল। প্রসব যন্ত্রণায় বেকি ছটফট করতে থাকে। এরপর হঠাৎ জমিন ফেটে যায় আর তার ভেতর থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এসে তাকে ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে। বেকি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে সে দেখে ক্যাল তার সদ্যজাত সন্তানকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু পরক্ষণে ক্যাল আবার রসে পরিণত হয়। ট্রাভিস আর টবিন সেখানে এসে পৌঁছায়। ট্রাভিস রসকে দেখে চিৎকার করে ওঠে। রস এসে ট্রাভিসকে মারতে শুরু করে। সে তার নিজের ছেলে টবিনকেও জোর করে পাথরটা স্পর্শ করাতে যায়, কিন্তু শেষ মুহূর্তে বেকি তার শেষ শক্তি দিয়ে রসের অন্য চোখটাও নষ্ট করে দেয়। এরপর ট্রাভিস উঠে ঘাস দিয়ে গলা পেঁচিয়ে রসকে চিরদিনের জন্য শেষ করে দেয়। ততক্ষণে বেকিও মারা গিয়েছিল। ট্রাভিস কান্নায় ভেঙে পড়ে। সে ঠিক করে সে ওই পাথরটা স্পর্শ করবে এবং এই জায়গার রহস্য জানবে। টবিন তাকে বারণ করা সত্ত্বেও সে পাথরটা ছুঁয়ে দেয়। সাথে সাথে তার চোখের সামনে পুরো আকাশ লাল হয়ে যায় এবং সে এই জায়গার সমস্ত রহস্য এবং এখান থেকে বের হওয়ার পথ জেনে যায়। কিন্তু ততক্ষণে সে নিজেও অভিশপ্ত হয়ে গিয়েছিল। সে টবিনের হাতে বেকির নেকলেসটা দিয়ে বলে, আমি এখান থেকে কখনো বের হতে পারবো না, কিন্তু তুমি পারবে। বাইরে গিয়ে খেয়াল রেখো, আর কেউ যেন কোনোদিনও এই ঘাসের জঙ্গলে পা না রাখে। পরের মুহূর্তে টবিন নিজেকে গির্জার ভেতরে আবিষ্কার করে। সে দৌড়ে বাইরে এসে দেখে বেকি আর কেলের গাড়িটা দাঁড়িয়ে আছে এবং তারা তার কান্না শুনে ভেতরে আসতে চাইছে। টবিন তাদের থামিয়ে দেয় এবং বেকির হাতে নেকলেসটা তুলে দেয়। নেকলেসটা দেখে বেকি বুঝতে পারে এই জায়গায় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। তারা টবিনকে নিয়ে গাড়িতে বসে এবং নিজেদের বাড়ির দিকে ফিরে যায়। বেকি সিদ্ধান্ত নেয় যে সে তার সন্তানকে নিজের কাছেই রাখবে। যেহেতু বেকি আর কেল ঘাসের জঙ্গলে প্রবেশ করেনি, তাই এই ভয়ঙ্কর চক্রটা চিরদিনের জন্য ভেঙে যায়। আর ঘাসের জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে ট্রাভিস তাদের চলে যাওয়া দেখতে থাকে। সে জানে সে আর কখনো ফিরতে পারবে না, কারণ সবাইকে বাঁচানোর জন্য সে নিজেই এই অভিশপ্ত ঘাসের পাহারাদার হয়ে রয়ে গেল। আশা করি এই ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর কাহিনী আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।